the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটা আমাদের রিয়াকশন দেওয়া রয়েছে Cl2 aqueous, H2S aqueous gives sulfur solid, 2H plus aqueous and 2 chloride minus aqueous. ওকে, এই বিক্রিয়াটির হার সমীকরণ আমাদের দেওয়া রয়েছে। এইটা আমাদের হার সমীকরণ। কোন বিক্রিয়া কৌশল অথবা কৌশলগুলি হার সমীকরণের সাথে সঙ্গতিপূর্ণ। ওকে, আমাদের প্রথম মেকানিজম দেওয়া রয়েছে, সেকেন্ড মেকানিজম দেওয়া রয়েছে, আমাদের দুটো রিয়াকশন দেওয়া রয়েছে প্রত্যেকটাই। একটা হচ্ছে ধীর গতিতে চলা, একটা হচ্ছে দ্রুত গতিতে চলা। ওকে, মানে একটা আমাদের স্লো রিয়াকশন, একটা ফাস্ট রিয়াকশন। ওকে, তো আমাদের এখানে ভেরিফাই করতে হবে আমাদের কোন অপশনটা এখানে ট্রু হবে। ওকে, so for this reaction, this is the rate law equation. Okay, which of the following reaction mechanism or combinations of the mechanism steps are consistent with the given rate law equation? Okay, কোন কম্বিনেশনটা আমাদের রেট ল ইকুয়েশনের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে অথবা কনসিস্টেন্ট থাকছে। ওকে, আমাদের কাছে দুটো মেকানিজম দেওয়া রয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ওকে, ফার্স্ট মেকানিজমে আমাদের দুটো রিয়াকশন রয়েছে, স্লো অ্যান্ড ফাস্ট। সেকেন্ড মেকানিজমে আমাদের দুটো রিয়াকশন রয়েছে, স্লো অ্যান্ড ফাস্ট। ওকে, এখন আমরা প্রথমে লিখে নেব আমাদের যে রেট ল আমাদের দেওয়া রয়েছে, রেট ল আমাদের যেটা দেওয়া রয়েছে, রেট ল প্রথমে আমরা জেনে নেব যে রেট ল আমাদের যেটা ডিফাইন করা হয়, দ্যাট ইজ অনলি ডিফাইন ফর দ্য স্লো রেট, স্লো রিয়াকশন অর স্লো স্টেপস। ওকে, তো আমাদের যে রেট লটা ফর রেট ল only slow step matters, only slow step matters. ওকে, আমাদের রেটটা কি দেওয়া রয়েছে, রেট আমাদের দেওয়া রয়েছে that is equal to K into Cl2, concentration of Cl2 and concentration of H2S gas. Okay, sorry, both are aqueous, H2S aqueous. এখন এখানে আমাদের যে রেট ল দেওয়া রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোরই পাওয়ার কিন্তু আমাদের 1। ওকে, দুটোরই পাওয়ার কিন্তু আমাদের 1, মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্লো স্টেপে যে রিয়াকশনটা রয়েছে সেখানে সেটার যে অর্ডার সেটা কিন্তু 1। ওকে, অর্ডার অফ রিয়াকশন ইজ 1 ফর বোথ Cl2 অ্যান্ড H2S, দুটোর জন্য কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো আমরা এখানে একবার লিখে নেব যে দ্য স্লো স্টেপ must be first order, in both Cl2 and H2S. H2S and Cl2 দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্লো স্টেপটা সেটা কিন্তু ফার্স্ট অর্ডার। ওকে, এইবার আমরা প্রত্যেকটা মেকানিজমে আমরা দেখে নেব যে আমাদের যে রেট ল সেটা কনসিস্টেন্ট হচ্ছে কিনা। ওকে, আমরা ফার্স্ট মেকানিজম 1টা দেখে নেব। ইন মেকানিজম 1 এখানে কি আমাদের রিয়াকশন দেওয়া রয়েছে, দুটো স্টেপ দেওয়া রয়েছে। Cl2 plus H2S gives H plus Cl plus HS minus. Okay, and this is our slow step. ওকে, এরপরে আমাদের দেওয়া রয়েছে Cl minus plus HS minus, that gives H plus Cl minus plus sulfur. Okay, and this is our first step. ওকে, এখন আমাদের যে রেট ল সেটা আমরা স্লো রিয়াকশনের জন্য লিখে থাকি। তো স্লো রিয়াকশনের জন্য আমরা এখানে রেট লটা কি লিখতে পারবো, আমাদের যে রেট লটা আসবে সেটা আমাদের হবে R ইকুয়াল টু K ইন্টু আমাদের যে রিয়াক্ট্যান্ট রয়েছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার ইটস স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইন্টু আরেকটা রিয়াক্ট্যান্ট আমাদের কি রয়েছে H2S, আর এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি 1। ওকে, তো আমরা ফাইনাল যে রেট ইকুয়েশনটা পাচ্ছি, রেট লটা, সেটা হচ্ছে আমাদের R ইকুয়াল টু K ইন্টু Cl2
ইন্টু H2S। ওকে, তো এইটাই তো আমাদের রেট ল দেওয়া ছিল, তো এটা আমাদের কিন্তু এখানে অ্যালাইন করছে বা কনসিস্টেন্ট থাকছে ফর মেকানিজম 1। ওকে, তো আমরা এখানে কি লিখতে পারবো? mechanism 1 is consistent with the rate law. ওকে, এইবার আমরা সেকেন্ড মেকানিজমটা দেখে নেবো যে সেটা কনসিস্টেন্ট থাকছে কিনা রেট ল এর সাথে। মেকানিজম 2, এইখানে আমাদের প্রথম যে স্টেপটা দেওয়া রয়েছে H2S that dissociates into H plus HS minus. Okay, and this is fast equilibrium. ওকে, এরপরে আমাদের দেওয়া রয়েছে Cl2 plus HS minus that gives 2Cl minus ion plus H plus ion plus sulfur. Okay, and this is our slow step. অলরাইট, আমাদের যে রেট লটা যেটা আমাদের ডিফাইন হয় দ্যাট ইজ ডিফাইন্ড অনলি ফর দ্য স্লো স্টেপ। তো আমরা এই স্লো স্টেপের জন্য আমরা রেট লটা কি লিখতে পারবো? আর দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু আমাদের Cl2 concentration raised to the power its stoichiometric coefficient that is 1 here. ওকে, এরপরে ইন্টু HS minus concentration raised to the power its stoichiometric coefficient that is 1. তো আমরা এখানে পেলাম, কিন্তু আমাদের রেট লয় কিন্তু দ্যাট দ্য রেট ল ইজ গিভেন ইন টার্মস অফ H2S, কিন্তু এখানে আমরা পেলাম HS মাইনাস। ওকে, কিন্তু আমরা এইখানে যদি ফার্স্ট যে ইকুইলিব্রিয়াম যেটা দেওয়া ছিল আমাদের ফার্স্ট ইকুইলিব্রিয়াম প্রসেস, আমরা যদি সেইটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের H2S এইটা ডিসোসিয়েট হচ্ছে আমাদের H প্লাস অ্যান্ড HS মাইনাস। এটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম স্টেট। এই যে ইকুইলিব্রিয়াম স্টেট এটা একটা ফাস্ট ইকুইলিব্রিয়াম, দিস ইজ এ ফাস্ট ইকুইলিব্রিয়াম। আর এই ইকুইলিব্রিয়াম স্টেটে কি হচ্ছে, এইখানে আমরা যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিই, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশনে শিফট করবে আর আমাদের প্রোডাক্টের কনসেন্ট্রেশনও কিন্তু বেড়ে যাবে। মানে এইখান থেকে আমরা ফ্রম দ্য লি চার্টিয়াল প্রিন্সিপাল আমরা এখানে কি বলতে পারবো যে আমাদের যে H2S কনসেন্ট্রেশনটা রয়েছে, H2S concentration that is proportional to HS minus concentration. ওকে, তো এইখানে প্রপোর্শনাল সাইন যদি আমরা তুলে দিই তাহলে আমরা কি পাবো? H2S that is equal to any definite constant that is K1, আমি ধরে নিলাম K1, that is HS minus। এবার আমরা এখানে HS minus কনসেন্ট্রেশনটা যদি বের করি that is equal to H2S concentration by K1। ওকে, এই ভ্যালুটা আমরা কিন্তু এই ইকুয়েশনে সাবস্টিটিউট করব। ওকে, এইবার সেকেন্ড মেকানিজমের জন্য আমরা যে রেট লটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের রেট ইকুয়াল টু কে ইন্টু Cl2 কনসেন্ট্রেশন ইন্টু HS মাইনাস কনসেন্ট্রেশন। ওকে, এইখানে আমরা যে HS মাইনাস কনসেন্ট্রেশন এটা কিন্তু আমরা সাবস্টিটিউট করব, এই ভ্যালুটা আমরা একটু আগে বের করলাম যে H2S কনসেন্ট্রেশন বাই K1। ওকে, তো এইটাকে আমরা কি লিখতে পারবো? রেট ইকুয়াল টু K বাই K1 ইন্টু Cl2 কনসেন্ট্রেশন H2S কনসেন্ট্রেশন। ওকে, এইবার এই যে আমরা পেলাম K বাই K1 এটাকে আমরা একটা নতুন রেট কনস্ট্যান্ট নাম দিয়ে দেবো দ্যাট ইজ K ড্যাশ। তো রেট ইকুয়াল টু K ড্যাশ ইন্টু Cl2 concentration into H2S concentration। মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি again this rate law, from this rate law we can say, এই রেট ল থেকে আমরা বলতে পারছি যে আমাদের যে স্লো স্টেপটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট অর্ডার উইথ বোথ Cl2 and H2S, Cl2 and H2S দুটোর সাথে কিন্তু আমাদের ফার্স্ট অর্ডারে রয়েছে আমাদের যে স্লো স্টেপ সেটা। মানে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের যে mechanism 2, so our mechanism 2 is also consistent with the rate law।
তো আমরা এখানে লিখে নেব যে আমাদের mechanism 2 is also consistent with the rate law. ওকে, তো আমরা দুটোই কিন্তু আমরা রেট ল এর সাথে কনসিস্টেন্ট পেলাম। অলরাইট, তো আমাদের ফাইনাল আনসার কোনটা হবে, কোনটা কনসিস্টেন্ট রয়েছে, সেটা হয়ে যাবে আমাদের বোথ 1 and 2, বোথ মেকানিজম, দুটোই মেকানিজম কিন্তু আমাদের রেট ল এর সাথে কনসিস্টেন্ট রয়েছে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের অর্ধকোষগুলির প্রমাণ বিজারণ বিভব ই নট দেওয়া রয়েছে, কোষ বিক্রিয়াটির ইএমএফ নির্ণয় করো। ওকে, এইখানে আমাদের রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভব আমাদের দেওয়া রয়েছে, আমাদের সেলের ইএমএফটাকে আমাদের নির্ণয় করতে হবে। ওকে, the standard reduction potential E naught for the following half cells are given below, এখানে দেওয়া রয়েছে। then calculate EMF of the cell reaction, সেল রিয়াকশনের জন্য যে ইএমএফটা হবে সেটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এখানে যে আমাদের যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের রিডাকশন পোটেনশিয়াল। ওকে, সো দিস আর ই নট রিডাকশন মিনস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ওকে, এটা আমাদের গিভেন রয়েছে। আমাদের বের করতে হবে ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল। তো আমরা জানি ইএমএফ অফ দ্য সেল দ্যাট ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যানোড। ওকে, এইখান থেকে আমরা ক্যালকুলেট করব। এখন আমাদের ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখানে কিন্তু বলা নেই কোনটা আমাদের ক্যাথোড আর কোনটা আমাদের অ্যানোড। এখন ক্যাথোড অ্যান্ড অ্যানোড কিভাবে আমরা ফাইন্ড আউট করি, আমরা অ্যানোড কাকে বলবো, অ্যানোড আমরা কাকে বলবো যার ক্ষেত্রে আমাদের লোয়ার রিডাকশন পোটেনশিয়াল থাকবে। তো অ্যানোড হ্যাজ লোয়ার রিডাকশন পোটেনশিয়াল, যার রিডাকশন পোটেনশিয়ালটা কম থাকবে তাকে আমরা অ্যানোড বলবো। তো লো রিডাকশন পোটেনশিয়াল। ওকে, আর এর রিডাকশন পোটেনশিয়ালটা কি হবে, এটাকে আমরা বলতে পারি লেস পজিটিভ। ওকে, আর এর রিডাকশন পোটেনশিয়াল যদি কম থাকে তাহলে এর কি হবে, তাহলে কিন্তু এর অক্সিডেশনটা হবে। যেহেতু এর রেডক্স পোটেনশিয়াল এর রিডাকশন পোটেনশিয়ালটা কম, তাই এটার কি হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যাবে। তো অ্যানোডে কি হবে, অক্সিডেশন হবে। এবার আমরা যদি ক্যাথোডের কথা বলি তাহলে ক্যাথোডের ক্ষেত্রে আমাদের হায়ার রিডাকশন পোটেনশিয়াল থাকবে। ওকে, এখন হায়ার রিডাকশন পোটেনশিয়াল এটাকে আমরা কিভাবে বুঝবো, হাই অথবা মোর পজিটিভ, মোর পজিটিভ। ওকে, এখন মোর পজিটিভ যদি থাকে রিডাকশন পোটেনশিয়াল মানে এইটার এখানে কি হবে, রিডাকশন হবে। কি হবে, রিডাকশন। ওকে, মানে আমরা যদি অ্যানোডের কথা বলি, আমরা যদি নর্মালি অ্যানোডের কথা বলি তাহলে অ্যানোডে আমরা কি পাবো, অক্সিডেশন পোটেনশিয়াল পাবো। আর আমরা যদি ক্যাথোডের কথা বলি, ক্যাথোড, তাহলে ক্যাথোডে আমরা কি পাবো, ক্যাথোডে আমরা কি পাবো, ক্যাথোডে আমরা পাবো রিডাকশন পোটেনশিয়াল। ওকে, রিডাকশন পোটেনশিয়াল। ওকে, এবার আমাদের যে দুটো হাফ সেল রিয়াকশনের রিডাকশন পোটেনশিয়ালটা আমাদের দেওয়া রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। Zn forms Zn2 plus 2 ইলেকট্রন। এইখানে আমাদের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে 0.76 ভোল্ট। আর এরপরে আমাদের আয়রনের ক্ষেত্রে আয়রন ফর্মস Fe2 plus 2 ইলেকট্রন and here we have the reduction potential plus 0.41 ভোল্ট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিডাকশন পোটেনশিয়ালটা কিন্তু জিঙ্কের ক্ষেত্রে বেশি। তো এইখানে এইটা কিন্তু আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে। যার রিডাকশন পোটেনশিয়াল বেশি থাকবে সে ক্যাথোড হিসেবে কাজ করবে, আর যার রিডাকশন পোটেনশিয়াল কম থাকবে সে অ্যানোড হিসেবে কাজ করবে। ওকে, আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে আমাদের রিডাকশন প্রসেসটা হবে। এখানে আমাদের কি হবে, রিডাকশন হবে।
আর অ্যানোডে আমাদের কি হবে, অক্সিডেশন হবে। ওকে, মানে এইখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে আমরা পাবো ক্যাথোডের ক্ষেত্রে আমরা রিডাকশন পোটেনশিয়ালটা আমরা লিখব। ওকে, এক মিনিট, ক্যাথোডের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে রিডাকশন পোটেনশিয়াল, যেটা আমি একটু আগে দেখালাম। ক্যাথোডের ক্ষেত্রে আমাদের রিডাকশন পোটেনশিয়ালটা আমরা ইউজ করি, আর অ্যানোডের ক্ষেত্রে আমরা অক্সিডেশন পোটেনশিয়ালটা ইউজ করি। কিন্তু আমাদের এইখানে যে আমাদের যে ডেটাটা দেওয়া রয়েছে, এইটা কিন্তু আমাদের দুটোর জন্যই কিন্তু আমাদের দেওয়া রয়েছে রিডাকশন পোটেনশিয়াল। অ্যানোড ক্যাথোড দুটোরই কিন্তু এখানে রিডাকশন পোটেনশিয়ালটা দেওয়া রয়েছে। ওকে, কিন্তু আমাদের প্রয়োজন, ক্যাথোডে আমাদের রিডাকশন পোটেনশিয়াল প্রয়োজন, যেটা আমরা অলরেডি এখানে পেয়ে যাব 0.76 ভোল্ট। ওকে, আর এইখানে অ্যানোডে আমাদের যে অক্সিডেশন পোটেনশিয়াল সেটা আমরা কিভাবে পাবো, ই নট অক্সিডেশন, এইটা আমরা পাবো নেগেটিভ অফ রিডাকশন পোটেনশিয়াল। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যানোডে রিডাকশন পোটেনশিয়াল যদি আমাদের 0.41 ভোল্ট হয়, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল হবে -0.41 ভোল্ট। তো আমরা অ্যানোডে যে ইলেকট্রোড পোটেনশিয়াল ইউজ করব সেটা আমাদের অক্সিডেশন পোটেনশিয়াল। ওকে, তো আমরা এখানে ফাইনালি একবার লিখে নেব যে আমরা ই নট ক্যাথোড কি পেলাম, ই নট ক্যাথোড আমরা পেলাম রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড দ্যাট ইজ 0.76 ভোল্ট। এরপরে ই নট অ্যানোড আমরা কি পেলাম, যেটা অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দ্যাট ইজ -0.41 ভোল্ট। ওকে, এবার আমরা কিন্তু ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। ই নট সেল, ইএমএফ অফ দ্য সেল দ্যাট ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অফ অ্যানোড। This is plus, not minus. This is also plus. তো এইখানে আমরা রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড সেটা আমরা কি পাবো, 0.76 ভোল্ট প্লাস আমাদের অক্সিডেশন পোটেনশিয়াল অফ অ্যানোড দ্যাট ইজ আওয়ার -0.41 ভোল্ট। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি দ্যাট ইজ 0.76 minus 0.41 ভোল্ট, that comes out to be 0.35 volt, and that is plus. So আমরা পেলাম plus 0.35 volt. So our answer is 0.35 volt. এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের OF2 যৌগে অক্সিজেন পরমাণু সংকরায়নের ধরনটি হলো। ওকে, in OF2 what is the hybridization of oxygen atom? ওকে, এখন OF2 যদি আমরা কথা বলি তাহলে আমাদের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কিন্তু অক্সিজেন। তো অক্সিজেনের আমাদের যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন ইন অক্সিজেন দ্যাট ইজ 6। ওকে, টোটাল 6 ইলেকট্রন রয়েছে। এখানে আমাদের যে বন্ড পেয়ার, যে আমাদের বন্ড তৈরি হচ্ছে, বন্ড পেয়ার অফ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের দুটো বন্ড পেয়ার রয়েছে। আর লোন পেয়ার কি হবে আমাদের, নাম্বার অফ লোন পেয়ার, এটা আমরা নাম্বার অফ বন্ডস লিখি। ওকে, নাম্বার অফ বন্ডস দ্যাট ইজ 2 and that is সিগমা বন্ড। এরপরে লোন পেয়ার আমাদের হবে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস number of sigma bond that is 2 by 2 means 2 lone pair. Okay, 2 lone pair আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো সিগমা বন্ড আর দুটো লোন পেয়ার। ওকে, মানে এইখানে আমরা যে কনফিগারেশনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল অ্যাটম, দুটো সিগমা বন্ড মিন্স AB2, আর আমাদের লোন পেয়ার হচ্ছে দুটো মিন্স AB2L2। তো এইটা হচ্ছে আমাদের ভি শেপ, জিওমেট্রি কি ভি শেপ। এটা যদি আমরা ড্র করি এখানে, দিস ইজ অক্সিজেন, এইখানে আমাদের দুটো লোন পেয়ার রয়েছে। ওকে, অ্যান্ড দুটো আমাদের সিগমা বন্ড রয়েছে, দিজ আর সিগমা বন্ডস।
তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, দ্যাট ইজ ভি শেপ। আমরা জিওমেট্রিটাও পেয়ে গেলাম। আর আমাদের যে কনফিগারেশন সেটা হচ্ছে আমাদের AB2L2, মিনস আমাদের সিগমা বন্ড প্লাস lone pair, and that is localized lone pair, that is equal to 2 plus 2 means 4, আর যখন এটা 4 হয় তখন আমাদের হাইব্রিডাইজেশন দাঁড়ায় sp3। ওকে, তো আমাদের হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেওয়া রয়েছে এর আয়নীক ভবন সমাবয়ব। ওকে, means which of the following is the ionic formula of this coordination compound? ওকে, এটা যখন আয়নাইজেশন হবে তখন এই দুটো আয়নিক পার্ট তৈরি হবে, দুটো আয়ন তৈরি হবে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তো এইখানে আমাদের যেটা তৈরি হবে ক্রোমিয়াম H2O whole 4 Cl NO2, দিস ইজ আওয়ার ক্যাটায়নিক পার্ট। এইটা আমাদের ক্যাটায়নিক পার্ট তৈরি হবে। আর আমাদের আরেকটা তৈরি হবে Cl মাইনাস, দ্যাট ইজ আওয়ার অ্যানায়নিক পার্ট। এইখানে আমাদের আয়নিক ফর্মুলা এটা দুটোই থাকবে। এইখানে আমাদের এটা একটা ব্র্যাকেট হবে। Cl2 এটা তো একদম আলাদা কম্পাউন্ড তৈরি হয়ে গেল, পরেরগুলো আলাদা কম্পাউন্ড তৈরি হলো। এখানে শুধুমাত্র আমাদের ক্যাটায়নিক পার্টটা দেওয়া রয়েছে। প্রথমে আমাদের ক্যাটায়নিক পার্ট দেওয়া রয়েছে, দিস ইজ ক্যাটায়নিক পার্ট প্লাস, তো আমাদের এটাই এখানে কনসিডার হবে আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের আয়নগুলির স্থায়িত্বের ক্রমটি হলো। ওকে, এখানে আমাদের তিনটে কার্বোক্যাটায়ন দেওয়া রয়েছে। which of the following ions in the order of their stability? এখানে আমাদের স্টেবিলিটি অর্ডারে সাজাতে বলা হয়েছে। তিনটে আমাদের কার্বোক্যাটায়ন দেওয়া রয়েছে। প্রথম আমাদের যে কার্বোক্যাটায়নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের CH3 CH3 পজিটিভ। এইখানে আমাদের এই যে মিথাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি দুই দিকে দুটো মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, আর মিথাইল গ্রুপ আমাদের পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করে। মানে এইটা সেন্ট্রাল অ্যাটমে কি করবে, ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বাড়িয়ে দেবে। ওকে, ফলে এই যে পজিটিভ চার্জ এর এফেক্ট কিন্তু কমে যাবে। তো প্লাস আই এফেক্ট মিনস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, এরপরে এইখানে কি হবে, আমাদের এই যে পজিটিভ চার্জ এইটার কিন্তু ইন্টেন্সিটি কমে যাবে, মানে এটা লেস রিঅ্যাক্টিভ হয়ে যাবে, মোর স্টেবল হয়ে যাবে। এরপরে CH3 CH পজিটিভ অ্যান্ড দেন OCH, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিথক্সি গ্রুপ যুক্ত রয়েছে। দিস ওয়ান ইজ আ মিথক্সি গ্রুপ। এইখানে আমাদের কাছে অক্সিজেনের কাছে কি রয়েছে, একটা লোন পেয়ার রয়েছে, অ্যান্ড দিস লোন পেয়ার উইল পার্টিসিপেট ইন রেজোনেন্স। এটা কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করবে, মানে এইখানে আমাদের এটা কি হয়ে যাবে, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। দিস ইজ resonance stabilized carbocation, and this is more stable than the first one. এরপরে আমাদের শেষে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের CH2Cl CH পজিটিভ অ্যান্ড CH3। আমাদের একদিকে কি রয়েছে, একদিকে রয়েছে আমাদের পজিটিভ আই এফেক্ট ডিউ টু মিথাইল গ্রুপ, আর একদিকে আমাদের রয়েছে নেগেটিভ আই এফেক্ট ডিউ টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ক্লোরিন। ওকে, এখানে হ্যালোজেন প্রেজেন্ট রয়েছে, হ্যালোজেন্স আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর এইখানে আমাদের স্পেশালি ক্লোরিন, এইখানে আমাদের ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ তাই এটা ইলেকট্রন উইথড্র করবে, মাইনাস আই এফেক্ট শো করবে। ফলে আমাদের এইখানে কি হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেড়ে যাবে, ফলে এই পজিটিভ চার্জের ইন্টেন্সিটি বেড়ে যাবে, আর ইট উইল বিকাম মোর রিঅ্যাক্টিভ অ্যান্ড স্টেবিলিটি উইল গোজ ডাউন। ওকে, তো আমাদের স্টেবিলিটির অর্ডার কি হবে, সব থেকে বেশি স্টেবল হবে আমাদের সেকেন্ড ওয়ান, যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজড। এই যে পজিটিভ চার্জ এটা কিন্তু লোকালাইজড না, এই পজিটিভ চার্জটা কিন্তু তার লোকেশন চেঞ্জ করতে থাকবে, ফলে এর স্টেবিলিটি বেড়ে যাবে, রিঅ্যাক্টিভিটি কমে যাবে। এরপরে হবে আমাদের ফার্স্ট ওয়ান অ্যান্ড দেন থার্ড ওয়ান। তো আমরা যদি ওভারঅল অর্ডার লিখি,
ওভারঅল অর্ডার। তো স্টেবিলিটি অর্ডার সব থেকে বেশি স্টেবল হবে আমাদের সেকেন্ড ওয়ান, দেন উই হ্যাভ ফার্স্ট ওয়ান, দেন উই হ্যাভ থার্ড ওয়ান। ওকে, থার্ড ওয়ান সব থেকে লিস্ট স্টেবল হবে। তো সেকেন্ড, ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, থার্ড। তো আমাদের লাস্ট অপশনটা ট্রু হচ্ছে। ওকে, এইখানে আমাদের স্টেবিলিটি অর্ডারটা জানতে চাওয়া হয়েছে, এখানে রিঅ্যাক্টিভিটি অর্ডারও কিন্তু জানতে মানে জিজ্ঞেস করতে পারে। ওকে, তো যেটা আমাদের স্টেবিলিটি অর্ডার হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডারটা তার ঠিক উল্টো হবে। ওকে, তো আমরা এইখানে যে স্টেবিলিটি অর্ডার লিখলাম এর ঠিক উল্টো হবে রিঅ্যাক্টিভিটি অর্ডার। ওকে, তো স্টেবিলিটি অর্ডারে আমরা কি পেলাম? স্টেবিলিটি অর্ডারে আমরা দেখলাম যে সেকেন্ড মোস্ট স্টেবল, তারপরে স্টেবল হচ্ছে ফার্স্ট ওয়ান, অ্যান্ড দেন লিস্ট স্টেবল হচ্ছে আমাদের থার্ড ওয়ান। ওকে, এবার এটারই উল্টো হয়ে যাবে আমাদের রিঅ্যাক্টিভিটি অর্ডার। সব থেকে রিঅ্যাক্টিভ হবে আমাদের থার্ড ওয়ান, তারপরে রিঅ্যাক্টিভ হবে আমাদের ফার্স্ট ওয়ান, অ্যান্ড লিস্ট রিঅ্যাক্টিভ হবে আমাদের যে রেজোনেন্স স্টেবিলাইজড, সেটা লিস্ট রিঅ্যাক্টিভ হবে। ওকে, তো এখানে আমরা স্টেবিলিটি অর্ডার আর রিঅ্যাক্টিভিটি অর্ডার দুটোই আমরা এখানে দেখলাম। এর পরের প্রশ্নে বলা হচ্ছে BCl3 রিঅ্যাক্ট উইথ NH3 ফর্মস এ কম্পাউন্ড along with অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে এই যৌগটা আমাদের কি? ওকে, দিস রিঅ্যাকশনের জন্য আমাদের এই যৌগটা কি হবে? ওকে, এই কম্পাউন্ডটা আমাদের কি হবে? তো আমরা পুরো রিঅ্যাকশনটা একবার দেখে নেব। বোরন ট্রাইক্লোরাইড BCl3, so BCl3 along with ammonia forms boron nitride Bn, okay, plus ammonium chloride NH4Cl। আমি নামগুলো একবার লিখে দিই। So this one is boron trichloride, ammonia, boron nitride, this is ammonium chloride। Okay, sorry, this is our product A। তো আমাদের প্রোডাক্ট হয়ে যাবে Bn। এর পরের প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে নিম্নলিখিত আয়নগুলিকে জলীয় দ্রবণে আয়নীয় সচলতা মিন্স আয়নিক মোবিলিটির ক্রমবর্ধমান মানে সাজাও। ওকে, মিন্স ইনক্রিজিং অর্ডার আমাদের সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক মোবিলিটি, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং আয়ন্স ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং আয়নিক মোবিলিটি ইন অ্যাকুয়াস সলিউশন। ওকে, কি কি আয়ন দেওয়া রয়েছে আমাদের? বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, অ্যান্ড বেরিয়াম 2+। প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড গ্রুপ ক্যাটায়ন। ওকে, আমাদের সেকেন্ড গ্রুপের ক্যাটায়ন দেওয়া রয়েছে প্রত্যেকটাই। ওকে, তো দিস অল আর সেকেন্ড গ্রুপ ক্যাটায়ন। সেকেন্ড গ্রুপ ক্যাটায়নস। এখন এর ক্ষেত্রে আমাদের আয়নিক মোবিলিটি, যেটা আমাদের আয়নিক মোবিলিটি, সেটা কোন জিনিসের উপর, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? তো আমি এখানে লিখে দেবো আয়নিক মোবিলিটি that is direct inversely proportional to extent of hydration, extent of hydration। যত বেশি হাইড্রেশন হবে তার আয়নিক মোবিলিটি তত কমে যাবে, extent of hydration। and that is directly proportional to ionic size of ion। আয়নের সাইজ যত বাড়বে তার হাইড্রেশন তত কমবে আর তার মোবিলিটি তত বাড়বে। মানে আমরা সাইজটা ডাইরেক্ট কম্পেয়ার করব, মানে আয়নের সাইজ যত বাড়বে আয়নের মোবিলিটি তত বাড়বে। তো আমরা সেকেন্ড গ্রুপের এলিমেন্ট যদি এখানে নিয়ে নিই তাহলে কি পাবো আমরা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, অ্যান্ড দেন বেরিয়াম। প্রত্যেকটারই আমাদের ক্যাটায়ন নেওয়া রয়েছে 2+ অ্যান্ড দেন 2+। আমরা উপর থেকে যদি আমরা নিচে আসি ফ্রম টপ টু বটম, আমাদের কি হবে? শেল নাম্বার বাড়বে। মানে আমরা যদি সাইজের কথা বলি তো ফ্রম টপ টু বটম আমাদের কি হবে? জেড এফেক্টিভ কিন্তু আমাদের প্রায় কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট। আর আমাদের শেল নাম্বার
শেল নাম্বার কিপ ইনক্রিজিং উইথ ইনক্রিজিং পিরিয়ড বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শেল নাম্বারটাও বাড়ে। তো শেল নাম্বার ইনক্রিজিং, তো শেল নাম্বার বাড়ছে, জেড এফেক্টিভ প্রায় কনস্ট্যান্ট, তো ওপর থেকে নিচে আমাদের সাইজটা কি হবে, বাড়বে। তো আমরা কি পেলাম এখানে, উপর থেকে নিচে আমাদের সাইজটা কি হবে, ইনক্রিজ করবে। সাইজ ইনক্রিজ করলে আমাদের কি হবে, চার্জ ডেন্সিটি দ্যাট উইল ডিক্রিজ। চার্জ ডেন্সিটি যদি আমাদের কমে যায় তাহলে আমাদের হাইড্রেশনও কমে যাবে, আর হাইড্রেশন যদি কমে যায় তাহলে আমাদের যে আয়নিক মোবিলিটি এইটা কিন্তু আমাদের বেড়ে যাবে। ওকে, তো সাইজ বাড়ার সাথে সাথে আমাদের আয়নিক মোবিলিটি বাড়তে থাকবে। তো উপর থেকে নিচে আমরা কি পাবো, ইনক্রিজিং অর্ডার পাবো। ওকে, তো বেরিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম 2+ বেশি, আর এইভাবে আমাদের ম্যাক্সিমাম হবে বেরিয়াম 2+। তো আমরা কোন অর্ডারটা পাবো, আমাদের সেকেন্ড অপশনটা ম্যাচ করছে, দিস ইজ আওয়ার ইনক্রিজিং অর্ডার। বেরিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম 2+ বেশি, তার থেকে ক্যালসিয়াম 2+, তার থেকে স্ট্রনশিয়াম 2+, অ্যান্ড দেন বেরিয়াম 2+। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আম্লিক মাধ্যমে 1 মোল KMnO4 কে ওকে, এটা আমাদের ভুল লেখা রয়েছে, এটাকে বিজারিত করতে যত মোল H2O2 এর প্রয়োজন হবে তা হলো। ওকে, তো to complete reduce 1 mole of KMnO4 in acidic medium, how many moles of H2O2 are required? ওকে, তো এটা আমি একটা প্রথমে শর্ট মেথড বলে দেবো, তারপর এটা আর একটা লং মেথডও রয়েছে সেটা আমি বলবো। তো শর্ট মেথড যেটা আমাদের ডাইরেক্টলি, যদি তোমাদের রিয়াকশনটা মনে থাকে, এখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট রাইট দি ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন, balanced chemical reaction। যদি তোমাদের ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন মনে থাকে তাহলে সেটা লিখবে। রিয়াকশনটা আমি এখানে লিখতে যাচ্ছি, KMnO4 প্লাস, পরে আমরা ব্যালেন্স করে নেবো, প্রথমে রিয়াকশনটা লিখে নেবো, H2O2 প্লাস H2SO4 অ্যাসিডিক মিডিয়াম, this gives MnSO4 plus oxygen plus water plus K2SO4। ওকে, এইটা যদি আমরা এখানে ব্যালেন্স করি তাহলে আমরা এখানে পাবো 2 KMnO4, then K2SO4, this is already balanced, H2O2, this is 5 H2O2, then 8 H2O, and then 5 O2। তো এটা হয়ে যাবে আমাদের 3 H2SO4 and then 2 MnSO4। তো এইটা আমাদের ব্যালেন্স রিয়াকশন। এই রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 মোল KMnO4 এর প্রয়োজন হচ্ছে 5 মোল H2O2 কে বিজারিত করতে, রিডিউস করতে। তো আমরা এখানে কি লিখব, যে 2 মোল, how many mole of KMnO4 is needed? Yes, 2 mole KMnO4 is needed to reduce 5 mole H2O2। okay, তো sorry, 5 mole H2O2 is needed to reduce 2 mole KMnO4, বা এটা এভাবে লেখা যায় যে 2 mole KMnO4 is reduced by 5 mole H2O2, then 1 mole KMnO4 will be reduced by 5/2 mole H2O2। তো আমাদের আনসারটা কি হবে, 5/2 mole। ওকে, 1 মোল কত মোল H2O2 দ্বারা বিজারিত হয়, দ্যাট ইজ 5/2 মোল। ওকে, তো আমাদের আনসারটা হয়ে যাবে 5/2 মোল। তো এইটা আমরা একটা মেথড দেখলাম, আর একটা মেথড রয়েছে আমি সেটাও বলে দেবো। এর পরের মেথডটা আমি একটু ফাস্ট করব যেহেতু সময় কম, মেথড 2। ওকে, এইখানে আমরা কি করব, এখানে আমরা অক্সিডেশন আর রিডাকশন হাফ রিয়াকশনগুলো লিখে নেব। তো ফার্স্ট রিডাকশন হাফ রিয়াকশন,
এইখানে আমরা পাবো MnO4 minus react with H8H minus plus 5 electron, that gives Mn2 plus 4H2O. So this is our first reaction. Then we will oxidation, we'll write oxidation half reaction. Oxidation half reaction টা কি হবে আমাদের? H2O2, it will be it will form O2 plus 2H plus 2 electron. So this is our second reaction. এখন আমরা অক্সিডেশন অ্যান্ড রিডাকশন হাফ রিয়াকশনকে যদি আমরা সাম করি তাহলে আমরা এইখানে ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করব। তো ইলেকট্রনটা কিন্তু এখানে সরাসরি ক্যান্সেল আউট হবে না, এখানে 5টা ইলেকট্রন রয়েছে, এখানে 2টো ইলেকট্রন রয়েছে। তো আমরা এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর এটাকে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রনটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমরা কি করব যে equation 1 is multiplied by 2, তো আমরা কি পাবো এখানে 2MnO4 minus plus 16H minus plus 10 electron, that gives 2Mn2 plus 8H2O. Okay, this is our reaction 3. আর আমরা equation 2 কে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমরা এখানে কি পাবো 5H2O2 plus 5O2 plus 10H plus 2 electron, means this is 10 electron. ওকে, এখন আমরা এটাকে আমরা ফোর্থ ইকুয়েশন নাম দিলাম। এখন ইকুয়েশন 3 অ্যান্ড 4 কে যদি আমরা সাম করি, যোগ করি, তাহলে আমরা টোটাল রেডক্স রিয়াকশনটা পাবো। এইবার আমরা রিয়াকশন 3 অ্যান্ড 4 কে যদি আমরা সাম আপ করি, সাম আপ রিয়াকশন 3 means equation 3 and 4, then we will get redox reaction, complete redox reaction. এখানে আমরা কি পাবো 2MnO4 minus plus 5H2O2, দুই দিকে ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাবে। এদিকে আমাদের 16H plus ছিল, ওইদিকে আমাদের 10H plus ছিল, তো আমাদের টোটাল 6H plus বাঁচবে on the right left hand side। আর রাইট হ্যান্ড সাইডে আমরা পাবো 2Mn plus 2Mn2 plus 5O2। ওকে, এইবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল MnO4 মাইনাসের মাইনাস বিজারিত হচ্ছে বাই দ্য হেল্প অফ 5 মোল H2O2, আর 2 মোল MnO4 মাইনাস আসবে আমাদের ফ্রম 2 মোল KMnO4 থেকে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল KMnO4 is reduced by 5 mole H2O2, means 1 mole KMnO4 will be reduced by 5/2 mole H2O2. Okay, means here we also get the answer 5/2 mole. Okay, কিন্তু এই মেথডটা আমি কিন্তু একদমই রেকমেন্ড করব না। তোমাদের যদি ডাইরেক্ট রিয়াকশনটা মনে থাকে তাহলে সেটাই তোমরা করবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে হাইড্রোকার্বনের সমবিভাজনে হোমোলিটিক ফিউশন নিচের কোনটি গঠিত হয়? ইন উইচ অফ দ্য ফলোইং ইজ ফর্ম ডিউরিং দ্য হোমোলিটিক ফিউশন অফ হাইড্রোকার্বন। আমরা যে কোনো একটা হাইড্রোকার্বন নিয়ে নিলাম আর, তো এইখানে হোমোলিটিক ফিউশনটা কিভাবে হয় যে এই বন্ডটা ইকুয়ালি ব্রেক হয়ে যায়, বোথ উইল টেক আপ দেয়ার ওন ইলেকট্রন। মানে আমাদের ইলেকট্রন পেয়ার দিয়ে আমাদের একটা বন্ড তৈরি হয়, প্রত্যেকে একটা ইলেকট্রন শেয়ার করবে আর একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হবে। তো ডিউরিং হোমোলিটিক বন্ড ফিউশন কি হবে যে এই বন্ডটা ভেঙে যাবে আর প্রত্যেকেই নিচের একটা ইলেকট্রনকে ফিরিয়ে নেবে। ওকে, দিস হাফ অ্যারো মিন্স ইট উইল টেক ব্যাক ইটস ওন ইলেকট্রন। ওকে, একটা ইলেকট্রন ফিরিয়ে নেবে। আর এইখান থেকে আমাদের কি ফর্মেশন হবে? এইখান থেকে আমাদের ফর্মেশন হবে ফ্রি র্যাডিক্যাল। ওকে,
দিস ইজ ফ্রি র্যাডিক্যাল, দিস ইজ ফ্রি র্যাডিক্যাল। তো এইখান থেকে আমাদের কি ফর্মেশন হবে? ফ্রি র্যাডিক্যাল। তো আমরা এখানে কি পাবো? ফ্রি র্যাডিক্যালটা পাবো। এরপর বলা হচ্ছে আমাদের গ্লিসারলের সাথে অতিরিক্ত HI এর বিক্রিয়া উৎপন্ন হয়। when glycerol reacts with excess HI the product formed is। তো আমরা রিয়াকশনটা একবার দেখে নেবো, তারপর আমরা আনসারটা বের করবো। প্রথমে আমরা গ্লিসারল নিয়ে নেব, CH2OH, CHOH, then CH2OH. This is glycerol. ওকে, এইটা আমাদের এক্সেস HI এর সাথে রিঅ্যাক্ট করবে। It will react with, in first step, 3HI and it will form CH2I, CHI and CH2I. ওকে, এটা হচ্ছে আমাদের 1 2 3 ট্রাইআয়োডোপ্রোপেন। ইয়েস, দিস ইজ 1 2 3 ট্রাইআয়োডোপ্রোপেন। 1 2 3, এটা আমাদের যে কোনো দিক থেকে আমরা যদি নাম্বারিং করি তাহলে আমরা কি পাবো? 1 2 3। তো প্রত্যেকটা পজিশনের মধ্যে একটা করে আয়োডিন যুক্ত রয়েছে, তো আমরা 1 2 3 ট্রাইআয়োডোপ্রোপেন, ট্রাইআয়োডোপ্রোপেন। And this is highly unstable structure. This one is unstable. তো এটা আনস্টেবল হওয়ার কারণে এইখানে ফলোইং স্টেপে কি হবে? ডিহ্যালোজিনেশন হবে। মানে এইখান থেকে আমাদের কি হবে যে একটা আয়োডিন বেরিয়ে যাবে। ওকে, ডিহ্যালোজিনেশন। সো ডিহ্যালোজিনেশন, অ্যান্ড ডিহ্যালোজিনেশনের ফলে এখানে কি তৈরি হবে? আমাদের একটা অ্যালকিন তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH, দেন CH2I। এইবার এইটা আমাদের অ্যালাইল আয়োডাইড তৈরি হলো, অ্যালাইল আয়োডাইড, and this allyl iodide will further form reacting with excess HI। এটা আবার কি তৈরি করবে? এইখানে তৈরি হবে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে, আমাদের এই বন্ডটা এখানে ভেঙে যাবে, হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আয়োডিন এখানে যুক্ত হবে। ওকে, তো এইটা ফর্ম করবে আমাদের CH3, দেন সিঙ্গেল বন্ড CHI and then single bond CH2I। ওকে, এইখানে এইটা আবার একটা আনস্টেবল স্ট্রাকচার তৈরি হবে, this is also unstable, আনস্টেবল স্ট্রাকচার। ফলে এইখান থেকে আবার একটা ডিহ্যালোজিনেশন হবে, ডিহ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, আর এইখান থেকে আয়োডিন বেরিয়ে যাবে। ওকে, ফলে এইখানে আমরা আবার একটা অ্যালকিন পাবো, দ্যাট ইজ আওয়ার CH3, CH ডাবল বন্ড CH3। এইখানে আবার আমাদের এক্সেস যে HI রয়েছে তার সাথে আবার রিঅ্যাক্ট করবে, আর আমাদের ফাইনাল প্রোডাক্ট এখানে তৈরি হবে। ওকে, তো আয়োডিন উইল অ্যাড হেয়ার অ্যান্ড আমাদের এটা CH2, এইখানে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, তো আমরা ফাইনাল যে স্ট্রাকচারটা পাবো সেটা হবে আমাদের CH3, দেন CHI অ্যান্ড CH3। তো আমরা এটা পাবো 2 আয়োডোপ্রোপেন। তো ফাইনাল যে আমরা স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2 আয়োডো, মিনস 1 2 3 নাম্বারিং যদি আমরা করি আমরা কি পাবো? দিস ইজ 1 2 3 অ্যান্ড সেকেন্ড পজিশন আমাদের আয়োডিন যুক্ত রয়েছে, মিনস দিস ইজ আওয়ার 2 আয়োডোপ্রোপেন। ওকে, অ্যান্ড দিস 2 আয়োডোপ্রোপেন ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট। তো এখানে আমাদের প্রোডাক্টটা কোনটা তৈরি হবে? 2 আয়োডোপ্রোপেন। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে ACO2 দ্বারা অ্যাসিটাইলডিহাইডের অক্সিডেশন দ্বারা উৎপন্ন হয় কোনটি? ওকে, দ্য বাই অক্সিডেশন অফ দ্য অ্যাসিটাইলডিহাইড ইউজিং ACO2 সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্য প্রোডাক্ট ফর্ম ইজ। কোন প্রোডাক্টটা তৈরি হবে? আমাদের সেলেনিয়াম ডাইঅক্সাইড, দ্যাট ইজ স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট। সেলেনিয়াম ডাইঅক্সাইড ইজ স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট। এইটা কি করে? দ্যাট অক্সিডাইজ
that oxidize the carbon next to the carbonyl group, the carbonyl group. ওকে, কার্বনিল গ্রুপের ঠিক পাশে যে কার্বনটা রয়েছে তাকে কিন্তু অক্সিডাইজ করবে and form a new aldehyde group and convert into an aldehyde. ওকে, মানে কি আর আমাদের আগে যে অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে সেটা কিন্তু আনটাচ থাকে, সেটা কোনো পরিবর্তন হয় না। এটা অ্যালডিহাইড গ্রুপের পাশে, মানে আমি স্ট্রাকচারটা লিখে তারপরে বোঝাতে পারবো। আমি নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। এটা আমাদের রয়েছে অ্যাসিটালডিহাইড, মানে আমাদের অ্যালডিহাইড থাকবে, তার সাথে কার্বন মেম্বার থাকবে আমাদের টু মেম্বার চেইন। অ্যাসেট ইজ ফর টু, ওকে, ফর্ম ইজ ফর ওয়ান কার্বন, অ্যাসেট ইজ ফর টু কার্বন। মিনস এইখানে আমাদের যে প্রোডাক্টটা হবে সেটা হবে আমাদের CH3 and then CHO. This is our acetaldehyde. ওকে, এইখানে আমাদের এটাকে আমি একটু এভাবে লিখি। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের কার্বনিল কার্বন রয়েছে, C ডাবল বন্ড ও কার্বন। দিস ইজ আওয়ার কার্বনিল কার্বন। এবার কার্বনিল কার্বনের পাশে যে কার্বনটা রয়েছে এই কার্বনকে অক্সিডাইজ কে করবে আমাদের সেলেনিয়াম ডাইঅক্সাইড। তো এখানে কি হবে আমাদের যে SiO2, এটা কিন্তু মেকানিজম অনেকটা লম্বা, আমি সেই মেকানিজমে যাচ্ছি না, শুধু ডাইরেক্ট তোমরা যদি রিয়াকশনটা মনে রাখো তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। তো SiO2 যেহেতু সময় কম, তাহলে সেজন্য আমি কিন্তু আর ডিটেল মেকানিজমে যাচ্ছি না। এখানে কিটোএনল টটোমেরিজম হবে, তারপরে রিয়াকশনটা প্রসিড করবে। এইখানে আমরা ডাইরেক্ট কীভাবে মনে রাখবো যে এই যে সেলেনিয়াম ডাইঅক্সাইড এইটা কি করবে, যে আমাদের যে কার্বনিল কার্বনটা রয়েছে তার পাশের কার্বনকে অক্সিডাইজ করবে। তো তার পাশের কার্বনকে অক্সিডাইজ করে এটাকে আবার একটা অ্যালডিহাইড গ্রুপে পরিণত করবে। মানে আমাদের দুটো অ্যালডিহাইড গ্রুপ পাশাপাশি যুক্ত হবে, একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হবে। দ্যাট ইজ আওয়ার HC। এইখানে কি করবে, এটাকে অক্সিডাইজ করবে, একটা অক্সিজেন সেখানে যুক্ত হবে, অ্যান্ড আগের যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল সেটা অ্যাজ ইট ইজ থাকবে। মানে পাশাপাশি দুটো অ্যালডিহাইড গ্রুপ এখানে তৈরি হবে, আর এর সাথে আমাদের সেলেনিয়াম অ্যান্ড H2O তৈরি হবে। ওকে, এইবার এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এই যে স্ট্রাকচারটা, এইটাকে কিন্তু বলা হয় আমাদের গ্লাইঅক্সাল। ওকে, দিস ইজ নোন অ্যাজ গ্লাইঅক্সাল। ওকে, পাশাপাশি দুটো অ্যালডিহাইড গ্রুপ। ওকে, তো আমাদের গ্লাইঅক্সাল তৈরি হবে। আমরা একবার অপশনটা দেখে নেব। আমাদের অপশনে রয়েছে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, গ্রিগনট, অক্সালিক অ্যাসিড। কোনোটাই তো ম্যাচ করছে না। এখানে আমাদের অপশনে কিন্তু দেওয়া নেই, একটা অপশন ভুল দেওয়া রয়েছে। আমি এক্সপ্লেন করছি। যে কোনো আমি একটা কেটে দিচ্ছি, এখানে অপশন ই অ্যাড করে দিচ্ছি। দ্যাট ইজ আওয়ার গ্লাইঅক্সাল। এইটা আমাদের আনসার হবে, গ্লাইঅক্সাল। ওকে, রিজনটা কি গ্লাইঅক্সাল কেন হবে? কারণ এইখানে আমাদের যে অক্সিডাইজিং এজেন্টটা যেটা রয়েছে, এটা একটা স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট, যেটা আমাদের কার্বনিল কার্বনের পাশের কার্বনকে কি করবে, অক্সিডাইজ করবে। ওকে, কিন্তু এখানে যদি অন্য কোনো অক্সিডাইজিং এজেন্ট যদি আমাদের থাকতো, যেমন আমি নিয়ে নিলাম এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, অথবা আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, অথবা আমরা যদি টলেন্স রিএজেন্ট নিয়ে নিই, টলেন্স রিএজেন্ট যেটা হচ্ছে আমাদের AgNO3 তো আমরা এই সমস্ত যদি নিয়ে নিই, তাহলে এই সমস্ত যে আমাদের অক্সিডাইজিং এজেন্ট, এরা কি করে, অক্সিডাইজ দি কার্বনিল গ্রুপ, দি কার্বনিল কার্বন। এরা কার্বনিল কার্বনকে অক্সিডাইজ করে ফেলে, কার্বনিল কার্বন, অ্যান্ড ফর্ম কার্বক্সিলিক অ্যাসিড। ওকে,
মানে এইখানে আমরা যদি অক্সিডাইজিং এজেন্টটা অন্য কিছু ইউজ করতাম তাহলে কিন্তু গল্পটা অন্য কিছু দাঁড়াতো। যেমন আমি এখানে নিলাম আমাদের অ্যাসিটালডিহাইড CH3CHO দ্যাট রিয়াক্টস উইথ, এখানে আমি অক্সিডাইজিং এজেন্ট KMnO4 নিলাম। ওকে, এইটা কি করবে, আমাদের যে কার্বনিল কার্বন সেটাকে অক্সিডাইজ করে এটাকে কি তৈরি করবে, এইখান থেকে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ওকে, তো এইটা আমাদের একটু বুঝতে হবে যে আমাদের রিয়েজেন্টটা কি দেওয়া রয়েছে। রিয়েজেন্ট যদি আমাদের এই সমস্ত অক্সিডাইজিং এজেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের কার্বনিল কার্বনটা ডাইরেক্ট অক্সিডাইজ হয়নি, এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, সেজন্য এখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দেওয়া রয়েছে। ওকে, 1 2 দুই কার্বনের জন্য আমাদের কমন নেমিং এর ক্ষেত্রে এটা এটা কমন নেম, এটা IUPAC নেম না, কমন নেমে আমাদের দুটো কার্বনের জন্য অ্যাসিড ইউজ হয়, মিনস দিস ইজ অ্যাসিটিক অ্যাসিড। ওই কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আমাদের যে সাফিক্সটা ইউজ হয় সেটা আমাদের ইক অ্যাসিড, মিনস অ্যাসিটিক অ্যাসিড, মিনস একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। ওকে, কিন্তু এখানে যদি আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড ইউজ করতাম তাহলে এটা একটা স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট, যেটা কার্বনিল কার্বনের পাশের কার্বনকে অক্সিডাইজ করে নিয়ে সেটাকে আরেকটা অ্যালডিহাইড গ্রুপে পরিণত করে, আর দুটো অ্যালডিহাইড গ্রুপকে পাশাপাশি জুড়ে নিয়ে কি তৈরি হবে, এখানে গ্লাইঅক্সাল। ওকে, আশা করি এটা একদম ক্লিয়ার। ওকে, এরপরে বলা হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট আমাদের দেওয়া রয়েছে। ওকে, RMgBr, এর সাথে আমাদের CO2 ক্রিয়া করানোর পরে আমাদের H3O প্লাস মিনস আমাদের অ্যাসিডিক মিডিয়াম দ্বারা হাইড্রোলিসিস করলে যৌগ A উৎপন্ন হয়। তাহলে আমাদের এই যৌগটি কি হবে? ওকে, C6H5 MgBr is treated with CO2 followed by hydrolysis H3O plus to produce a compound A. ওকে, আমরা প্রথমে রিয়াকশনটা দেখে নেব, তারপর আমরা এখানে প্রোডাক্টটা পেয়ে যাব। তো আমাদের C6H5 MgBr এইটা আমাদের রিয়াক্ট করছে আমাদের CO2 এর সাথে, তো এইটা আমাদের তৈরি করবে C6H5COO-MgBr। আর এর পরবর্তী স্টেপে এটা যখন আমরা অ্যাসিডিক হাইড্রোলিসিস করব C6H5COO-MgBr, এইটা কিন্তু তখন ডিসোসিয়েট হয়ে যাবে ইন অ্যাসিডিক H3O প্লাস। এটা আমাদের অ্যাসিডিক হাইড্রোলিসিস করছি আমরা, অ্যাসিডিক হাইড্রোলিসিস। তো এই অ্যাসিডিক হাইড্রোলিসিস প্রসেসে এখানে আমাদের যে বেঞ্জোইক অ্যাসিড সেটা কিন্তু আমাদের এখান থেকে আলাদা হয়ে যাবে। তো C6H5COOH এইটা আমাদের আলাদা হয়ে যাবে, আর আমাদের MgBrOH তৈরি হবে। ওকে, সো দিস ইজ আওয়ার বেঞ্জোইক অ্যাসিড and this is our product A. This is our product A. তো এখানে আমাদের কি তৈরি হবে? বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। দিস ইজ অপশন বি। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে প্রদত্ত আইসোমেরিক অ্যামিনগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক? অ্যামং দ্য গিভেন আইসোমেরিক অ্যামিনস which one has the highest boiling point? এখন অ্যামিনের যে অ্যামিনের বিভিন্ন আইসোমার দেওয়া রয়েছে, আর এই বিভিন্ন আইসোমারের মধ্যে আমাদের বের করতে হবে কার হাইয়েস্ট বয়লিং পয়েন্ট রয়েছে। ওকে, এখন অ্যামিনের মধ্যে কিন্তু আমাদের ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, আর এখন এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং এর উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করবে বয়লিং পয়েন্টটা। তো এখানে আমরা লিখে নেব অ্যামাইন্স ক্যান ফর্ম intermolecular hydrogen bonding. ওকে, আর আমাদের এই যে বয়লিং পয়েন্ট, দিস বয়লিং পয়েন্ট ডিপেন্ডস অন boiling point is directly proportional to extent of hydrogen bonding. Extent of hydrogen bonding মানে হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে। এখন অ্যামিনের ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ডিং সেটা ডিপেন্ড করে নাম্বার অফ হাইড্রোজেন প্রেজেন্ট উইথ নাইট্রোজেন। নাইট্রোজেনের সাথে যতটা হাইড্রোজেন যুক্ত রয়েছে তার উপর ডিপেন্ড করবে কটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে। ওকে, তো এইখানে আমরা জানি যে আমাদের 3 টাইপের অ্যামিন রয়েছে, যেমন আমাদের RNH2, this is primary amine. We have secondary amine, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর আমাদের টারশারি অ্যামিন রয়েছে, that is our
N. ওকে, দিস ইজ 3 ডিগ্রি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সাথে এইখানে দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে মোটেই হাইড্রোজেন নেই। তো যেখানে বেশি হাইড্রোজেন থাকবে উইথ নাইট্রোজেন, সেখানে আমাদের হাইড্রোজেন বন্ডিংটা বেশি দেখা যাবে। ওকে, তো আমরা দিস ইজ 1 ডিগ্রি, দিস ইজ 2 ডিগ্রি, দিস ইজ 3 ডিগ্রি। এখানে আমরা 1 ডিগ্রি যদি কথা বলি, মোর হাইড্রোজেন বন্ডিং, অ্যান্ড এটা অবশ্যই আমাদের ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর কথা বলা হচ্ছে। অ্যামিনের ক্ষেত্রে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না, অনলি ইন্টার মলিকুলার। আর এইখানে আমাদের লেস হাইড্রোজেন বন্ডিং, আর এই ক্ষেত্রে নো হাইড্রোজেন বন্ডিং, যেহেতু এখানে নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই, তো নো হাইড্রোজেন বন্ডিং। তো যার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং বেশি হবে তার বয়লিং পয়েন্টও বেশি হবে। তো বয়লিং পয়েন্টে যদি আমরা অর্ডারের কথা বলি, অর্ডার অফ বয়লিং পয়েন্ট, তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের সব থেকে বেশি হবে আমাদের প্রাইমারি অ্যামিন, তারপরে সেকেন্ডারি অ্যামিন, তারপরে টারশারি অ্যামিন। ওকে, তো সব থেকে বেশি কার থাকবে? প্রাইমারি অ্যামিনের সব থেকে বেশি কি হবে? হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। ওকে, তো এখানে আমরা অপশনে দেখব, এখানে নাইট্রোজেন দুই দিকে দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, একদিকে রয়েছে আমাদের প্রোপাইল, একদিকে রয়েছে আমাদের মিথাইল। ওকে, তো এইটা হয়ে যাবে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। এখানে আমাদের একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, দ্যাট ইজ এন বিউটাইল। তো এইটা হয়ে যায় আমাদের সেকেন্ডারি, সরি দিস ইজ, কি লিখছি আমি, এইটা হবে আমাদের সেকেন্ড ডিগ্রি, 2 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট ডিগ্রি। এখানে দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপের সাথে সরাসরি যুক্ত রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে 2 ডিগ্রি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে 2 ডিগ্রি। তো আমরা 1 ডিগ্রি একটাই পাচ্ছি, তো যেটা আমাদের 1 ডিগ্রি সেটার বয়লিং পয়েন্ট হাইয়েস্ট হবে, কারণ সেটা সব থেকে বেশি হাইড্রোজেন ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে। আর যত ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে তার সাথে সাথে বয়লিং পয়েন্টও বাড়তে থাকবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের নিচের কোনটিতে কিটোজ রয়েছে? ওকে, which of the following is a ketose? কোনটা কিটোজ? সেটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজকে আমাদের কিটোজ বলা হয়, কারণ এর মধ্যে আমাদের কিটোন গ্রুপ রয়েছে। ইট হ্যাজ কিটোন ফাংশনাল গ্রুপ। ওকে, এর স্ট্রাকচার যদি আমরা দেখি, তো আমরা এর লিনিয়ার স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, এর সাইক্লিক স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো না। CH2OH, then we have a ketone group, and then carbon. Okay, CH2OH. Here we have H, OH, OH, H, H. এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটে কাইরাল কার্বন রয়েছে, মানে এইখানে আমাদের দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড দিস ইজ ডেক্সট্রো রোটেটরি, মিনস দিস ইজ ডি ফ্রুক্টোজ। ওকে, আর এটারই যদি আমরা মিরর ইমেজ নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো? লিভো রোটেটরি। ওকে, মিরর ইমেজ যদি আমরা এটা তৈরি করি তাহলে আমরা কি পাবো? CH2OH, C double bond O, C, CH2OH, this is OH, this is H, this is H, OH, and OH. This is our levorotatory, means L-fructose. ওকে, এই দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটোতেই আমাদের কিটোন ফাংশনাল গ্রুপ রয়েছে। দিস ইজ কিটোন। ওকে, এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিটোজ। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে আমাদের কাইরাল কার্বন, এই চারটে ভ্যালেন্সি আলাদা আলাদা, তাই এরা কাইরাল। সূর্যালোকে অতিরিক্ত ক্লোরিনের সাথে বেনজিন বিক্রিয়া করে উৎপন্ন করে। ওকে, বেনজিন রিয়াক্টস উইথ এক্সেস ক্লোরিন ইন সানলাইট টু প্রডিউস, এইখানে আমাদের তৈরি হয় কিন্তু বেনজিন হেক্সাক্লোরাইড, এটাকে আমাদের গ্যামাক্সিনও বলা হয়। ওকে, গ্যামাক্সিন।
এটা কিভাবে তৈরি হয় দেখে নেবো আমরা। তো এইখানে আমাদের দিস ইজ আওয়ার বেনজিন, এইটা আমাদের এক্সেস ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ সানলাইট, আর এইটা আমাদের তৈরি করবে, এইটা তৈরি করবে আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড। ওকে, দিস ইজ আওয়ার বেনজিন হেক্সাক্লোরাইড। এটাকে গ্যামাক্সিন বলা হয়। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ফিনল, মিথাইল ফিনল, মেটানাইট্রোফিনল অ্যান্ড প্যারানাইট্রোফিনল এর মধ্যে অ্যাসিডিক শক্তির ক্রমটি হলো দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ ইন দ্য গিভেন কম্পাউন্ডস, দিস আর ফিনল, মিথাইল ফিনল, মেটা নাইট্রোফিনল অ্যান্ড প্যারানাইট্রোফিনল। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার একবার লিখে নিয়ে তার অ্যাসিডিক স্ট্রেংথের ক্রমটা একবার দেখে নেব। এখানে আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাসিডিক স্ট্রেংথ, সেটা আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এফেক্ট অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্ট যত বেশি হবে অ্যাসিডিক নেচার তত বাড়বে, আর আমাদের এফেক্ট অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত বাড়বে অ্যাসিডিক নেচার তত কমবে। ওকে, তো আমরা এটা ইউজ করব। আমরা প্রত্যেকটা কম্পাউন্ডের আগে স্ট্রাকচারটা লিখে নেব, তারপর সেটাকে আমরা ভেরিফাই করব। তো প্রথমে আমরা একটা ফিনল বানিয়ে নেব, প্রত্যেকটার মধ্যে বেনজিন রিং রয়েছে, তো প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য আমরা একটা আগে বেনজিন রিং নিয়ে নেব। ওকে, প্রথম কম্পাউন্ডে আমাদের একটা ফিনল ছিল, তো এইখানে আমরা OH গ্রুপ যুক্ত করব। এর পরে আমাদের ছিল মিথাইল ফিনল, তো আমরা প্যারামিথাইল ফিনল নিয়ে নিলাম। এরপরে আমাদের দেওয়া ছিল মেটা নাইট্রোফিনল, তো মেটা পজিশনে আমাদের নাইট্রো গ্রুপ যুক্ত হবে NO2। আর এরপরে ছিল আমাদের প্যারা নাইট্রোফিনল, মানে ফিনলের প্যারা পজিশনে আমাদের নাইট্রো গ্রুপ যুক্ত হবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, সেকেন্ড কম্পাউন্ড, থার্ড কম্পাউন্ড অ্যান্ড দেন ফোর্থ কম্পাউন্ড। ওকে, এইখানে আমাদের যে সাবস্টিটিউয়েন্টগুলো যুক্ত রয়েছে তাদের যদি আমরা এফেক্টটাকে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, যে এইখানে এই যে CH3 এটা প্লাস আই এফেক্ট শো করবে, মানে এইটা হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, মানে এ অক্সিজেনের উপরে কি করে দেবে, ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। ওকে, এরপরে এইখানে এই যে নাইট্রো গ্রুপটা যুক্ত রয়েছে, এটা যুক্ত রয়েছে আমাদের মেটা পজিশনে। ওকে, এটা মেটা পজিশনে যুক্ত রয়েছে, আর মেটা পজিশনে এটা কেবলমাত্র ইন্ডাকটিভ এফেক্ট শো করতে পারবে, অ্যান্ড দিস নাইট্রো গ্রুপ শো মাইনাস আই এফেক্ট। এটা মাইনাস আই এফেক্ট দেখাবে মেটা পজিশনে, এখানে মাইনাস আর এফেক্ট শো করতে পারবে না। তো এইখানে এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এইখানে এটা প্যারা পজিশনে যুক্ত রয়েছে, তো প্যারা পজিশনে মাইনাস আই এফেক্ট অ্যান্ড মাইনাস আর দুটোই কিন্তু শো করবে। আর এখানেও এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু এখানে এফেক্টটা এর বেশি থাকবে। ওকে, তো যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্ট বেশি থাকবে সেটা বেশি অ্যাসিডিক হয়ে যাবে। রিজনটা কি, যে এইখানে এই অক্সিজেনটা বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, ফলে এ কি করবে, অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন টেক আপ করে নিয়ে এখানে প্রোটনটাকে রিলিজ করে দেবে, তো H+ রিলিজ করবে, মানে এর অ্যাসিডিক নেচারটা বেড়ে যাবে। ওকে, তো এইখানে আমরা অন দ্য বেসিস অফ ইলেকট্রন ডোনেটিং অ্যান্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এইখানে সব থেকে বেশি অ্যাসিডিক কি হবে, যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্ট সব থেকে বেশি, মানে আমাদের ফোর্থ যে স্ট্রাকচার সেটা আমাদের সব থেকে বেসিক হবে। ফোর্থ, দিস ইজ মোস্ট বেসিক, তারপরে সব থেকে বেসিক হবে আমাদের থার্ড স্ট্রাকচার, এখানেও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে। তারপরে আমাদের ফিনল অ্যান্ড মিথাইল ফিনল, এইখানে আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে, মানে এর অ্যাসিডিক নেচার আরও কমে যাবে। আর এইটা আমাদের ফিনল, এর সাথে কোনো গ্রুপ যুক্ত নেই, মানে এইটা আমাদের একটা বেস লাইন হিসেবে কাজ করবে, মানে এইটা আমাদের
বেসলাইন হিসেবে কাজ করবে, মানে এটা যদি আমি রেফারেন্স মানি এর তুলনায় এই দুটোর বেশি হবে আর এর তুলনায় এর কম হবে। ওকে, দিস ইজ দ্য রেফারেন্স। তো এইখানে আমাদের ফার্স্ট মানে ফিনলের থেকে আরও কার কমে যাবে, আমাদের কমে যাবে সেকেন্ড স্ট্রাকচার, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড স্ট্রাকচার, দ্যাট ইজ আওয়ার মিথাইল ফিনল। ওকে, তো আমাদের ফাইনাল যে অর্ডারটা আসবে সেটা হচ্ছে আমাদের এই অর্ডারটা, দিস ইজ দ্য ফাইনাল অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ। তো এইখানে আমাদের অপশন হবে অপশন বি। এর পরের প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত যুগলের মধ্যে কোন যুগলকে NaOH and NaHCO3 দ্রবণ দ্বারা পার্থক্য করা যায়? Which of the following pair can be distinguished by the reaction with NaOH and NaHCO3? এখন আমাদের যে NaHCO3 রয়েছে, NaHCO3 এইটা কিন্তু রিয়াক্ট only with strong acid। এখানে যেমন স্ট্রং অ্যাসিড রয়েছে, যেমন আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, লাইক কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমাদের অর্গানিক অ্যাসিডের মধ্যে স্ট্রং অ্যাসিড, বাট নট উইথ ফিনল, অ্যালকোহল অর ইথার, এদের সাথে কিন্তু এটা রিয়াক্ট করে না। এইবার আমরা যদি কথা বলি, দিস ইজ ফর NaHCO3। এরপরে আমরা যদি কথা বলি আমাদের NaOH নিয়ে, তাহলে এর ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের রিয়াক্ট উইথ অ্যাসিড অ্যান্ড ফিনল, বাট not with alcohol and ether। ওকে, এইবার আমরা এইখানে যদি কম্পাউন্ডগুলো দেখি, প্রথমে আমাদের দেওয়া রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, তো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কিন্তু এটা রিয়াক্ট করবে, আর আমাদের যে অ্যালকোহলের সাথে কিন্তু কোনোটাই রিয়াক্ট করবে না। তো প্রথমটাকে কিন্তু আমরা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবো। ওকে, সেকেন্ড যদি আমরা দেখি, এখানেও আমাদের কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, দিস ইজ বেনজোইক অ্যাসিড, এটা রিয়াক্ট করবে। এরপরে আমাদের রয়েছে অ্যালকোহল, এটাও রিয়াক্ট করবে না। ওকে, এক মিনিট, এইটা রয়েছে আমাদের কিন্তু ফিনল, রাইট? তো ফিনল কিন্তু রিয়াক্ট করবে। তো ফিনল যদি রিয়াক্ট করে তাহলে আমরা এইটাকে কিন্তু দুটোই যদি রিয়াক্ট করে তাহলে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না, পার্থক্য করতে পারবো না। এরপরে আমাদের রয়েছে ফিনল, এটা রিয়াক্ট করবে না। আর এইখানে আমাদের রয়েছে ইথার, ইথারও রিয়াক্ট করবে না, মানে এইটাকেও আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। এরপরে আমাদের রয়েছে এখানে ফিনল, এটা রিয়াক্ট করবে না। আর এরপরে আমাদের রয়েছে অ্যালকোহল, এটাও রিয়াক্ট করবে না, তো এটাকেও আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। তো আমাদের আনসার কোনটা হয়ে যাবে? ফার্স্ট ওয়ান। জাস্ট আ মিনিট, এইখানে আমাদের এর সাথে তো রিয়াক্ট করবে, দিস ইজ ফিনলের সাথে রিয়াক্ট করবে NaOH মিনস এই দুটোকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, রাইট? তাহলে আমাদের যেটা ডিস্টিংগুইশ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের বি। তো আমাদের কোশ্চেনটা এখানে ক্যান নট বি ডিস্টিংগুইশ হবে, অ্যান্ড আওয়ার আনসার উইল বি অপশন বি। এরপর বলা হচ্ছে পরীক্ষার সময় যন্ত্রের ভুল ব্যবহার হয় তাহলে যে ত্রুটি হয় তাকে কি বলা হয়? ইফ ডিউরিং অ্যান এক্সপেরিমেন্ট দেয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্টাল এরর দেন দ্যাট এরর ইজ নোন অ্যাজ, সেটাকে ইনস্ট্রুমেন্টাল এররই বলা হয়, যান্ত্রিক ত্রুটিই বলা হয়। ওকে, আজকে এ পর্যন্ত। লেকচার PDF তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল ইউজিং দিস লিঙ্ক। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। দেখা হবে আবার পরবর্তী লেকচারে। টিল দেন স্টে অন, কিপ প্র্যাকটিসিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার।